জাতিসংঘে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন উপস্থাপন, শেখ হাসিনার নির্দেশেই চলে হত্যাযজ্ঞ, ভলকার তুর্ক। সশরীরে উপস্থিত কিংবা ভারতে লুকিয়ে থাকুক, হাসিনার বিচার হবেই, স্কাই নিউজকে ডক্টর ইউনুস। নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়ার সম্পর্ক নেই, সরকার পরিবর্তন হলেও বিচার চলবে, আমির খসরু। এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে দিনভর বিক্ষোভ, সেনা সহায়তায় চেয়ারম্যান উদ্ধার, পদত্যাগের আলটিমেটাম। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই জুলাই আগস্টে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। বিশ্ববাসীর সামনে এবার উপস্থাপিত হলো জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকার চিত্র। কিভাবে নিরাপত্তা বাহিনী নিরস্ত্র আন্দোলনকারীদের উপর কাছ থেকে গুলি চালায় সেই নৃশংস ছবি প্রদর্শিত হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিসের অধিবেশনে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্থাটির তদন্ত প্রতিবেদন তুলে ধরেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে কাজে লাগান সেই বর্ণনা দেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে আন্দোলনকারীদের দমনে যুক্ত ছিলেন নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তারা। তাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ ও তাদের অন্য সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার সাক্ষ্য প্রমাণ আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পেয়েছে। নির্বিচারগুলিতে শিশুদের নজিরবিহীনভাবে হত্যা করা হয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশকে পুনর্গঠন করাই এখন বড় চ্যালেঞ্জ। মানবাধিকার নিশ্চিতে জাতিসংঘের পরবর্তী কার্যক্রমে সদস্য রাষ্ট্রের সহযোগিতা কামনা করছে মানবাধিকার হাই কমিশন। গুমের তদন্ত সহ প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিতে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় সবার সমর্থন জানানো উচিত বলেও মন্তব্য করেন ভলকার তুর্ক। এ সময় উপস্থাপন করা হয় বিক্ষোভকারীদের উপর ছোড়া বিভিন্ন গুলির ছবি এবং আকার। এছাড়াও প্রদর্শন করা হয় নির্মম গণহত্যার প্রামাণ্য চিত্র। বাংলাদেশের মানুষের উপর তৎকালীন ক্ষমতাসীন দলের নির্যাতন এবং দুঃখ দুর্দশার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের মানুষের উপর স্বৈরাচারী সরকার যে নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তা নিরপেক্ষভাবে বিশ্বের সামনে উপস্থাপন করায় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞ নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। হাইকমিশনের প্রতিবেদন ন্যায় বিচার এবং মানবাধিকার নিশ্চিতে বিশাল ভূমিকা রাখবে, পাশাপাশি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, ছাত্র আন্দোলনের সময় নিহত শহীদ মীর মুগ্ধের ভাই মাহমুদুর রহমান দীপ্ত সহ রাজপথের বেশ কয়েকজন আন্দোলনকারী। কিভাবে মুগ্ধসহ আন্দোলনে অংশ নেওয়াদের উপর হত্যা নির্যাতন চালানো হয় সেই ভয়াবহ চিত্র তুলে ধরেন তারা। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। গুমের বিষয় তিনি বলেন, স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল, তাই অপরাধীদের বিচারের আওতায় আনতে বেগ পেতে হচ্ছে। শেখ খলিল সোহেল, ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্য ভিত্তিক স্কাই নিউজের এশিয়া প্রতিনিধি কর্ডেলিয়া লিঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, সন্ত্রাস দমনের নামে যা করেছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সশরীরে হাজির থাকুন বা না থাকুন, সেজন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।
So we'll be asking, already asked India. শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করা হবে, তিনি সশরীরে উপস্থিত থাকুক বা না থাকুক। হাসিনার অপরাধের সকল প্রমাণ সরকারের কাছে রয়েছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে এবং নয়াদিল্লির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। শুধু তার নয়, বরং যারা তাকে সহযোগিতা করেছেন, তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাদের সবার বিচার করা হবে। Because legal process is very slow. আয়নাঘর প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রফেসর ইউনূস বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধীদের গোপন বন্দিশালায় রেখে অমানবিক নির্যাতন চালান শেখ হাসিনা। Most heinous thing you can. আয়নাঘরের দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে। আপনি চোখে যা দেখতে পারেন, আপনি যা অনুভব করতে পারেন, অথবা আপনার পক্ষে যা পর্যবেক্ষণ করা সম্ভব, তার মধ্যে সেগুলো সবচেয়ে জঘন্য। পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। ফলে কারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে, কারা আদেশ পালন করতে গিয়ে এটা করেছে এবং কারা ইচ্ছা না থাকা সত্ত্বেও ওইসব কাজ করতে বাধ্য হয়েছেন, তা প্রভেদ করতে বেগ পেতে হচ্ছে। Observe. সাক্ষাৎকারে উঠে আসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গ। If she is proven, তার বিরুদ্ধে মামলা গুরুতর। তার বিরুদ্ধে বলা হয়েছে তিনি বিপুল পরিমাণ সম্পদ বাংলাদেশে রেখে গেছেন। সব কিছু খতিয়ে দেখা হবে। trial in Bangladesh and so. সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট খুব দ্রুত সমাধান হচ্ছে না বলেও আশঙ্কার কথা জানান 84 বছর বয়সী নোবেলজয়ী ইউনূস। Inflow of Rohingyas coming to Bangladesh, so we had to deal with their army on the border. শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার আয়নাঘর নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। প্রায় 9 মিনিটের ওই প্রতিবেদনে দেখানো হয় অন্ধকার কক্ষে কিভাবে বন্দীদের উপরে নির্যাতন চালানো হতো। স্কাই নিউজের প্রতিবেদককে আয়নাঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আয়নাঘর সহ অসংখ্য গুম এবং খুনের দায় মাথায় নিয়ে ভারতে শেখ হাসিনা পালিয়ে আছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এতে সাক্ষাৎকার নেওয়া হয় মাইকেল চাকমা, মায়ের ডাকের সানজিদা ইসলাম সহ আয়নাঘরের ভুক্তভোগী এবং তাদের স্বজনদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বা সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান থাকবে। আর গণপরিষদ ও সেকেন্ডারি রিপাবলিক প্রসঙ্গে তিনি বলেছেন, যে কোনো দলের মতামত থাকতে পারে, তবে মতামত বাস্তবায়নের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হতে হবে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হতে হবে। যে কোনো ধরনের ইস্যু তৈরি করে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আপনার যে ইচ্ছা, আপনার যে প্রত্যাশা, আপনার যে চিন্তা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদে পাস হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শিক্ষক কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে, এটা কেউ প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করে না। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার 20 থেকে 25 বছর বা তারও বেশি সময় ধরে নন এমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা পাবেন না, তা হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেবে বলেও জানান তিনি।
ভারতের ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহের বর্তমান অবস্থা পরিদর্শন করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। এ সময় ভারতের কারিগরি বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গঙ্গার ভাটিতে পানির স্তর ও ফিডার খালগুলো পর্যবেক্ষণ করেন তারা। যৌথ নদী কমিশনের অধীনে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ কমিটির ৮৬তম বৈঠকে উভয় পক্ষ ফারাক্কা বাঁধ এলাকায় পরিচালিত জরিপের তথ্য সমন্বয় করবে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পদ্মার পানি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ প্রাকৃতিক। ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তির অধীনে শুষ্ক মৌসুমে পানির স্তর অনুযায়ী বাংলাদেশ প্রতি ১০ দিনে ৩৫,০০০ কিউসেক ও ভারত ৪০,০০০ কিউসেক পানি পাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আরও দুজন। তাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়েজ আহমেদ তৈয়ব। সেভাবেই তাদের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন, ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর আগে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার ৩ জন বিশেষ সহকারীকে ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টার ৫ জন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মাত্র ৫ দিন সময় হাতে নিয়ে ১০ মার্চের মধ্যে সবার হাতে বাকি সব বই পৌঁছে যাবে বলে জানিয়ে গেলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, শিক্ষকদের ১৫ বছরের অবসর ও কল্যাণ ভাতার বঞ্চনার ১ বছরের বাজেট দিয়ে মিটবে না। আর শপথ গ্রহণ শেষে নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যাতে দেশেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পারেন শিক্ষার্থীরা। রোকনউদ্দিনের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB'র হিসেবে আর ৩ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারলেই এবছরের চাহিদা অনুযায়ী প্রায় ৪১ কোটি বই পৌঁছে যাবে সবার কাছে। জানুয়ারির পর থেকেই কবে শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছেন এমন প্রশ্ন উঠেছে হরহামেশাই। প্রায় ৭ মাস শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর শেষ দিনে উপদেষ্টা জানালেন, আর ৫ দিনের মধ্যেই সবাই পাচ্ছেন সব বই। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের ১০ তারিখে পর্যন্ত সব বই সব জায়গায় যাবে। দায়িত্ব পালনকালে শুরু করতে না পারা বেশ কিছু বিষয় যেমন সামনে আনলেন, তেমনি মনে করিয়ে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যোগ্যতা নির্ধারণের মতো উল্লেখযোগ্য কাজের কথাও। বলেন, শিক্ষকদের অনেক দাবি নিয়েও। শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে। কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা ১ বছর ২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এদিকে দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুর কথা জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা। স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে, যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে যে আমরা মনে করি, তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব। অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পনার বাস্তবায়ন না হলেও আর সবার মতোই যাত্রাটা শুরু করতে চান CR আবরার। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান ও ৩ কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতির ঘোষণা করেছেন BSECর কর্মকর্তা কর্মচারীরা। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের পক্ষে এ কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, কমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের কয়েক দফা দাবি কমিশনের সামনে উপস্থাপন করেন, কিন্তু সেসব দাবি দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য কমিশনের কাছ থেকে পাওয়া যায়নি। আজকের মধ্যে কমিশনের পদত্যাগ না করলে কাল থেকে BSECর সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করবেন। এর আগে বেলা 11টার পর থেকে BSEC ভবনে চেয়ারম্যান ও অন্য কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। বেলা 3:30টার দিকে সেনাবাহিনী ও পুলিশের 2টি দলের সহায়তায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে BSEC ভবন ত্যাগ করেন সংস্থাটির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা।
আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ওনাদেরকে রিপ্লেস করে আমাদেরকে যোগ্য এবং সেই স্ট্যাটাসের লোক দেওয়া। হ্যাঁ, আমরা সেই স্ট্যাটাসের লোক চাই। অন্যান্য অর্গানাইজেশনে ওনারা যেমন লোক দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন, ওই স্ট্যাটাসের লোক আমরা চাই, যারা আমাদেরকে অভিভাবকের মতো আমাদেরকে আগলায় রাখতে পারবেন এবং আমাদেরকে কাজকর্ম আমরা আমাদের মতো করে করতে পারবো। এতে আমাদের ক্যাপিটাল মার্কেট এবং উন্নতি হবে, আমরাও বাঁচবো। রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকার একটি বাসায় কয়েকশো কোটি টাকা রয়েছে এমন খবরে মব তৈরি করে তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাট করেছে একদল যুবক। লুটপাটের ওই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনরায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে মব তৈরি করে রাজধানীর গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের এই বাড়িটিতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায় একদল জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে বাসার প্রায় সবকিছু। বাসায় থাকা ব্যক্তিরা জানান, ভাঙচুরের ঘটনার একদিন আগেও শিক্ষার্থী পরিচয়ে বাসার ভেতরে ঢুকে তল্লাশি চালায় কয়েকজন যুবক। মধ্যরাতের এমন ভয়াবহ ঘটনায় এখনো আতঙ্কে রয়েছেন তারা। আমাদের বাসা তখন অনেক রাত ছিল, 12:30-12টার ছিল। নিশ্চয়ই আমরা আতঙ্কিত হয়েছি, নিশ্চয়ই আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, নিশ্চয়ই যে কেউ হতো। আমরা কেন, আশেপাশে যারা টেলিভিশন দেখেছেন তারাও হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের কূটনৈতিক এলাকায় এমন হামলার ঘটনায় আতঙ্কিত তারা। গেটে গার্ড ছিল যিনি, ওনাকে বলছে গেট খোলার জন্য, উনি গেট খুলে নেয়, ওনারা গেটে ভাঙচুর করে উপরে ঢুকছে। গুলশানের মতো আবাসিক একটা এলাকায় একটা হামলা করতেছে, এটা তো সবাই একটা আতঙ্কের মাঝে আছে। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এসটি ইমামের ছেলের অবৈধ টাকা রাখার খবরে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাদের কেউই। আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম 20 বছর আগে, ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। বাড়ির লোকজন জানান, তানভীর ইমামের ছেলের সাথে প্রায় 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের মেয়ের। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন। আমার বোন চলে আসছে এত বছর আগে, বিকজ মানসিক বনিবনা হয় নাই, সেটা তো কোনো মানে পলিটিক্যাল রিজনের জন্য না। এবং আমার বোন, শি ইজ অ্যান আমেরিকান পারসন। আজকে যদি ওর কিছু হয়, তার দায়িত্বটা কে নেবে? আমরা খুব সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না। এমন লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেয়া 3 জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্য কিছুটা কমার সাথে বেকারত্ব বেড়েছে স্বীকার করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন খাতে আর্থিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে তীব্র সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন তিনি। বাজারে কিছু মানুষের কষ্ট হচ্ছে এবং নিত্যপণ্যের দাম আরও কমার প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সাথে নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি দাবি করে দাম আরও কমানোর চেষ্টা হচ্ছে বলে জানান সালেহ উদ্দিন। প্রশ্নের জবাবে বলেন, গেল সরকারের সাথে সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কারণেই বন্ধ করতে হয়েছে। চাকুরি হারানো সব কর্মীর কর্মসংস্থানের চেষ্টা করা হবে, তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানান অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ হিসেবে না, একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে, কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে এখনো বলতে ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলি করে, আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন কয়েকশো নারী। বুধবার রাত 10:30টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এই মিছিল বের করেন তারা। মিছিলে নেশাখোরদের আস্তানা এই বাংলায় হবে না, ধূমপান নিষিদ্ধ করতে হবে, এমন স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিলে সংহতি জানিয়ে লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। এ সময় স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে
মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বলেন, লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। এর প্রতিবাদেই মশাল মিছিল বের করা হয়েছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কর্মসংস্থানমুখী শিল্প স্থাপন ও বিনিয়োগ বৃদ্ধিতে কর অব্যাহতি চেয়েছে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। আর বেজার দাবি, পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হলে রপ্তানি আয় আরও বাড়বে। এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানায় সংস্থা দুটি। এ সময় স্বাস্থ্যসেবা যন্ত্র আমদানিতে 15% ভ্যাট সম্পূর্ণ তুলে নেয়া ও অগ্রিম কর বাতিলের দাবি জানিয়ে ইন্ডিয়া বাংলা এবং আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বাজেটে ব্যবসা বাণিজ্যের স্বার্থে বাজেট প্রণয়নের পাশাপাশি হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মতামত জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। অগ্রিম আয়কর প্রদানকে বাণিজ্য প্রসারে বাধা মনে করে এটি পুরোপুরি প্রত্যাহারের দাবি ইন্ডিয়া বাংলা চেম্বারের। আর শুল্কমুক্ত স্বাস্থ্যসেবা পণ্য আমদানির সুযোগ চায় আমেরিকান চেম্বার। এই মেডিকেল ডিভাইস অর টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য একটা সেপারেট ভিএপি রেট ইন্ট্রোডিউস করা হোক, মেবি 0% রেটে করা হোক। এআইটি এবং ভ্যাট আইনের আওতায় আগাম কর একটি প্রত্যাহার করার প্রস্তাব। মামলা সংক্রান্ত জটিলতার আটকে থাকা বাকিয়া কর আদায় পদক্ষেপ নিয়ে জরুরি রাজস্ব বৃদ্ধি করা যেতে পারে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের সনদপত্র বারবার নবায়ন করা হয়রানিমূলক বলছে বেজা। আর ব্যবসা মনে করে অনুন্নত এলাকায় শিল্পের প্রসার ও প্রযুক্তি পণ্য উৎপাদন শুল্কমুক্ত করা উচিত। যারা চিটাগং বা ঢাকার কাছাকাছি তারা তো পোর্টের কাছে থাকতে চায়, ওদের কস্ট অফ অপারেশন, কস্ট অফ ট্রান্সপোর্টেশন কম। কিন্তু আমাকে যেই নীলফামারীতে দিলাম তার ওই 500 কিলোমিটার গাড়ি থেকে আসা, একে সামও আমাকে রিভাইজ করতে হবে। যে সার্টিফিকেট প্রথমবার ইস্যু করলে তার টোটাল ট্যাক্স হলিডে পিরিয়ডের জন্য একবার সার্টিফিকেট ইস্যু করলেই আসলে হয়, প্রত্যেক বছর নবায়নের বিষয়টা সেক্ষেত্রে আর যাতে না হয়। এটা এনবিআর চেয়ারম্যান জানান, বাজেটে ব্যবসা বাণিজ্য প্রসারের সুবিধা দেওয়ার পাশাপাশি রাজস্ব বৃদ্ধির নীতিতে এগোবে সংস্থাটি। এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে একটা কনসিস্টেন্স ট্যাক্স পলিসি উপহার দেওয়ার জন্য। যে আমরা দেশের নাগরিকদের সাধ্যমতো কর প্রদানের আহ্বান জানান এনবিআরের চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানিয়েছেন, মক্কার একটি হোটেলে ফোরামের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল কবির রুবেলের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ, মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফোরামের প্রধান পৃষ্ঠপোষক গিয়াসউদ্দিন চৌধুরী, মক্কা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম হিমু, দুবাই প্রবাসী আব্দুল মজিদ। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউনুস, রিয়াদ, জহির, ইমন সহ অন্যরা। শেষে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলতান। এবারে ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে খেলে যাবেন টেস্ট ক্রিকেট। 2022 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি, কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি। তাদের বাদ দিয়ে 2027 বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে বসার কথা ছিল, তারই অংশ হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 274 ম্যাচ খেলে 36 গড়ে 7,795 রান করেছেন এই ব্যাটার। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার।
জাতিসংঘে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন উপস্থাপন, শেখ হাসিনার নির্দেশেই চলে হত্যাযজ্ঞ ভলকার তুর্ক। সশরীরে উপস্থিত কিংবা ভারতে লুকিয়ে থাকুক, হাসিনার বিচার হবেই, স্কাই নিউজকে ডক্টর ইউনুস। নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়ার সম্পর্ক নেই, সরকার পরিবর্তন হলেও বিচার চলবে, আমির খসরু। এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে দিনভর বিক্ষোভ, সেনা সহায়তায় চেয়ারম্যান উদ্ধার, পদত্যাগের আলটিমেটাম। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।